আপনার সবচেয়ে বেদনাদায়ক স্মৃতি কি জেল বা রিমান্ডে? কোন ঘটনাটা আপনার সবসময় নাড়া দেবেন? আমরা 11 ভাই বোন, আমাদের সব বড় বোন। ওনার বয়স এখন 85 বা 86। তো ওই যে বলে না, বড় বোন মায়ের মতো হয়। উনি আমাকে প্রায়ই বলতেন, তুই খুব সাবধানে থাকিস, যে কিছু একটা হবে তোর। ওরা শুনে আমার তো লাভ নেই কেন। একদিন উনি বললেন, দেখ কালকে স্বপ্ন দেখলাম যে পুলিশ তোকে তাড়াচ্ছে, দেখি তো সাবধান থাকিস। এবং তার একদিন পরে আমি অ্যারেস্ট হলাম। তো মনে থাকে কেমন, ওই বড় বোন জেলে আমাকে দেখতে গেছে, আমাকে বলে থাকিস কই? আমার ভেতরে সেলের মধ্যে রান্না করে খেয়ে। আমার চৌকা আছে। চৌকা কেমন? সেটা অনেকের একসাথে রান্না করে এক জায়গাতে। আমি দেখতে পারি? কীভাবে দেখবে? তো উনি গিয়ে জেলা ডেপুটি যারা ছিল তাদেরকে বলল, দেখেন আমার ভাইটা কিন্তু সাংসারিক কাজ কিছু বোঝে না, আমি একটু ভিতরে যেতে চাই, ওর ঘরটা গুছিয়ে দিয়ে আসবো। কী বলবো এখন, এই যে এখন আমার মনে আছে, মানে আমি ফিল করলাম যে কতখানি মানে টান থাকলে উনি উনি লেখাপড়া জানেন, ভাবছেন না যে তাকে ভিতরে যেতে দিবে না, দিল না। তো আমার মেয়ের উপরে খুব মানে প্রেশার গেছে আওয়ামী পান্নাদের। ও তখন কেবল এ লেভেল দিয়েছে। আমার ওয়াইফ গিয়ে আমাকে জেল গেটে বলল, মেয়েটাকে যদি বাঁচাতে চাও তাহলে দেশে রাখা যাবে না, যে কোনো দিন উঠিয়ে নিয়ে যাবে একে, যে কোনো জায়গা থেকে। এমনি আমি তো ক্লাসে যাওয়াটা বন্ধ করে দিয়েছি, পাঠিয়ে দাও। আমার আত্মীয় থাকতো একটা টরন্টো, ওখানে পাঠিয়ে দিলাম। হ্যাঁ, ওই মেয়ে আমাকে অনেকগুলো চিঠি লিখছে, আমি রাখিনি এগুলো, একটা দুটো হয়তো আছে এখন, খুব টাচি এগুলো বলে ধরে। তারপরে ধরেন ওই যে ছেলেটার কথা বললাম, ওকে কি করেছিল, ওকে বলছে যে তোকে সাক্ষী দিতে হবে যে বিহঙ্গ বাসে তুই আগুন দিয়েছিস, তারেক রহমান অর্ডার দিয়েছে। ও বলবি না, খুব টর্চার করছে। বললাম যেগুলো পায়ের নখ তুলে ফেসে, হাতের দেখেছে আমাকে। তারপরে একদিন সন্ধ্যার সময় সে তাকে এসবি বা ডিবি দিয়েছে, নিয়ে জেল গেটের বাইরে দিয়ে গেছে, গাড়িতে তুলে ঘুরছে, সারা রাত ধরে ঘুরেছে। ও কিছু বলে না। তারপরে এক জায়গায় গাড়ি থামিয়েছে, ওর চোখের পট্টি খুলে দিয়েছে। ও দেখলো একটা বিরাট মাঠ, মাঠের একটা কোনায় একটা ঘরের মতো ওয়ালের উপরে একটা নেকেড বাল্ব ঝুলছে, জল জ্বলছে। সেটা চল হাঁটতে হাঁটতে নিয়ে গেল, ঘরের মধ্যে রেখে বললো যে এই ঘর আর এই রাত তোর শেষ, তুই যেহেতু কিছু স্বীকার করিসনি, তোকে রেখে তো আমাদের লাভ নেই। নামাজ টামাজ পড়তে চাইলে পর, উজু করে যে পানি আছে, এই নামাজ পড়া শেষ হলে ঠিক ফজরের আজানের আগে আগে অথবা পরে পরেই তোকে ক্রসিং দেব। সে ছেলেটা আমাকে বলছে, ভাই কী করবো আমি, উজু টুজু করে নামাজ পড়তে দাঁড়ালাম, আর চোখ দিয়ে আবার পানি খালি। আল্লাহর কাছে বলছে, আল্লাহ আবার কী করা উচিত? আমাকে তো তারেক রহমান সাহেব কিছু বলেননি, আমি কেন তার নাম বলব? অনেকক্ষণ কাঁদছি, আমার সঙ্গে আবার ঢুকছে, ওঠ এখনো হয়নি নামাজ, নিয়ে গেল। তো বললো চল এখন নিয়ে যাবো তুমি। তখন ছেলেটা বললো, ভাই নিয়ে যেতে হবে না, আমি স্টেটমেন্ট দেবো আপনারা যেমন বলছেন। ঠিক তো? হ্যাঁ, এখন বলে দেওয়ার চেয়ে বেঁচে থাকি, বেঁচে থাকার জন্য এটুকু তো করতে হবে। ওরা ওকে পরদিন সকালে কোর্টে নিয়ে গেছে, ভোর তো তখন প্রায় হয়ে গেছে। সেইখানে গিয়ে ছেলেটা যখন উকিল জিজ্ঞেস করেছে সব ঠিক আছে তো, ওদেরকে জিজ্ঞেস করেছে, সেটা বলছে, হুজুর আবার একটু কথা আছে। তোমার কি কথা? বলছে, স্যার আমি কিন্তু এগুলো স্টেটমেন্ট কিছু দিই নাই, ঘটনা বলছে এইভাবে হয়েছে। বিচারক তাকে বলে, ওই এসবিদের বলতেছে, ভাই বিয়া ফাজলামি করেন,
প্রত্যেকে কী লোক ধরেছেন, উল্টাপাল্টা কথা বলে, যান নিয়ে যান, আমাকে জেলে পাঠানো। মানে সে বলতে বলতে বলতেছে, দেখেন আমি এত বড় একটা ঘটনা বললাম, সে কোথায় আমাকে রিলিজ করবে বা একটা ব্যবস্থা তার মতো ওদের হাতে আমার যা নিয়ে যাও জেলে। এই গত 15 বছরের যে জেল, আপনারা তো রাজবন্দী, সেই হিসাবে কি আপনারা ট্রিটমেন্ট পেয়েছেন, বা অন্য সময়ের জেলের সাথে এই সময়ের জেল জীবনের পার্থক্যটা? রাজবন্দি কনসেপ্টটা ছিল পাকিস্তান আমলে, শেখ মুজিব এসে ওটা রাখেন নাই তো, উনি সব ওই ডেটিনু বললেন, মানে ডিটেনশন দিয়েছে যাদেরকে, সিকিউরিটি প্রিজনার এই টাইপের, এবার তাদের কোনো পলিটিক্যাল স্ট্যাটাস ছিল না। কারো যদি সোশ্যাল স্ট্যাটাস থাকে তার ভিত্তিতে তিনি ডিভিশন পেলে তিনি ভালো থাকতে পারতেন। কিন্তু আমাকে যেমন গতবার যে আমি জেল কেটেছি 22 মাস, আমাকে তো ডিভিশন দেয়নি, আমাকে মেঝেতে শুয়ে থাকতে হয়েছে, এবং শীতের দিন মেঝেতে শুয়ে থাকা মানে এমনি আমি শীতে কষ্ট পাই, জ্বর টর এগুলো অনেক হয়েছে, কিছু করার নেই, দেবে না। আমি এর আগে যে 2বার জেল কেটেছি আমি তখন ডিভিশন পেয়েছি, এবার দেবে না। যেহেতু আমি পলিটিক্সের লোক, আমাকে এরকম একটা সেলের মধ্যে রাখছে যে আমি বাইরে যেতে পারছি না, ওটার মধ্যে আটকে আছি, এরকম।